হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এক্সপ্লেইনার শ্রাবণ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি ক্রাইম থ্রিলার মালায়ালাম মুভি আনচাক্কাল্লা কোকাম। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা চারজন ব্যক্তিকে দেখতে পাই যারা একটা জায়গায় বসে মদ্যপান করছিল। তাদের মধ্যে মেইন ক্যারেক্টার ছিল ছাপড়া, যে হচ্ছে একজন পলিটিক্যাল লিডার। এখানে ছাপড়া তার সাথীদের সাথে আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে কথা বলছিল। এছাড়াও তাদের সাথে আমরা এখানে পাদ্মিনী নামে একজন মহিলাকেও দেখতে পাই, যার স্বামী মারা যাওয়ার পর ছাপড়াই তার সকল দায় দায়িত্ব নিয়েছে, আর সেই থেকে পাদ্মিনী ছাপড়ার সাথেই থাকে। যাই হোক, এখানে তারা যখন কথা বলছিল এমন সময় জঙ্গলের মধ্যে একটা ফায়ারিং এর শব্দ শুনতে পায়, আর ওরা সবাই এই বিষয়টা দেখার জন্য তৎক্ষণাৎ জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিন্তু তারা কোথাও কাউকেই দেখতে পাচ্ছিল না। আর এমন সময় হঠাৎ করে একজন ব্যক্তি হাতে ধারালো একটা অস্ত্র নিয়ে ছাপড়ার উপর হামলা করে ওর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। পরের সিনে আমরা ভাসু নামে একজন কনস্টেবলকে দেখতে পাই, যাকে রিসেন্টলি এই গ্রামে শিফট করা হয়েছে। তো এখানে ভাসু এসে সকল পুলিশ স্টাফদের সাথে পরিচিত হয়। এরপর এখানকার সাব ইন্সপেক্টর নাডা নামে একজন হেড কনস্টেবলকে ডেকে বলে, ভাসুকে নিয়ে পুরো গ্রামটা একবার ঘুরে এসো, এই গ্রামে কোথায় কি রয়েছে এই বিষয়টা ওকে ভালোভাবে বুঝিয়ে দাও, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। যার কারণে নাড়া ভাসুকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখায় এবং নিজের ব্যাপারে বেশ কিছু কথা বলে। এরপর ওরা দুজন গ্রামের হাসপাতালে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে তারা জানতে পারে ছাপড়া মারা গেছে। এটা শুনে ভাসু ওই হামলার সময় সেখানে যারা যারা উপস্থিত ছিল তাদের সবাইকেই থানায় আসতে বলে, যাতে করে তাদের থেকে জবানবন্দি নিতে পারে। পরের সিনে দেখা যায় পুলিশ অফিসারদের কাছে একটা খবর আসে যে একজন লোক তার কিছু সাথীদেরকে নিয়ে বেআইনিভাবে জঙ্গলের মধ্যে মদ বানাচ্ছে, যেটা শুনে সকল অফিসারেরা জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছায় এবং তাদের খোঁজ করতে লাগে। কিন্তু এমন সময় ভুলবশত ভাসুর পা শুকর ধরার ফাঁদের মধ্যে আটকে যায়, যার কারণে বাকি অফিসারেরা ভাসুকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে, আর অন্যদিকে ওই সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ছাপড়ার সকল সাথীরা থানায় আসে তাদের জবানবন্দি দেওয়ার জন্য, কিন্তু এখানে তারা সবাই একই কথা বলে যে তারা কেউই কোনো কিছু জানে না, আর তারা ওই হামলাকারীর মুখও দেখতে পারেনি। এদিকে ছাপড়ার এই মৃত্যুতে পলিটিক্যাল পার্টির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। জনগণের সাথে সাথে পার্টির নতুন লিডার মাওয়ালি পুলিশ অফিসারদেরকে চাপ দিতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব ছাপড়ার হত্যাকারীকে গ্রেফতার করার জন্য। যার কারণে পুলিশ অফিসারেরা সন্দেহভাজন বেশ কিছু লোকদেরকে গ্রেফতার করে এনে প্রচুর পরিমাণে মারধর করতে লাগে, কিন্তু তাতেও তারা এই হত্যাকারীর কোনোই হদিশ পাচ্ছিল না। তারা বাধ্য হয়ে ওই সকল লোকদেরকে আবারও ছেড়ে দেয়। অন্যদিকে ছাপড়ার দুই ছেলে তাদের বাবার অন্তিম সংস্কার করে এই গ্রামে চলে আসে, যাতে নিজেদের মতো করে তাদের বাবার হত্যার বদলা নিতে পারে। এরপর গ্রামে প্রবেশ করে ওরা একটা চায়ের দোকানে যায়। তখন ওই দোকানদার ছাপড়ার পার্টির বদনাম করতে লাগে, যেটা শুনে ওরা দুজন রেগে গিয়ে দোকানদারকে প্রচুর পরিমাণে মারধর করে। অন্যদিকে আমরা ভাসুকে দেখতে পাই, সে ঘরে বসে তার ছোটবেলার কথা মনে করছিল, যেখানে তার মা তাকে বলে একা একা কখনোই ঘর থেকে বের হবে না, তাহলে আনচাকুকান নামক শয়তান তোমাকে কিডন্যাপ করে নেবে। এখানে দেখা যায় ভাসুর বাবা মা একটা নাটকের দলে অভিনয় করত, আর তাদের ভালো পারফরমেন্সের কারণে প্রতিবারই তাদেরকে অভিনয় করার জন্য ডাকা হতো। কিন্তু এই বিষয়টা প্রতিপক্ষ দলের অভিনেতাদের একদমই ভালো লাগতো না, আর এটা নিয়ে প্রায় ভাসুর বাবার সাথে তাদের লড়াই বেঁধেই থাকতো। ভাসুর বাবাও কোনো অংশ কম ছিল না, সে এই সুযোগে ওই সকল অভিনেতাদের ভরপুর খাতির যত্ন করত। কিন্তু ভাসুর মা ঝগড়াঝাটি একদমই পছন্দ করতো না। সে তার স্বামীকে সবসময় বোঝানোর চেষ্টা করতো লড়াই ঝগড়া করেই সবকিছুর সমাধান করা যায় না, কিন্তু ভাসুর বাবা তার বউয়ের কথা একদমই কানে নিত না। সে উল্টো তার বউকে জোরে মারধর করত, যার কারণে ভাসুর মা সবসময় ওকে বলতো, তুমি জীবনে আর যাই হও না কেন কখনো তোমার বাবার মতো হও না, নিজের স্বার্থের জন্য কখনোই অন্য কারোর সাথে কোনো ঝামেলা করো না। এরপর থেকে ভাসু কখনো কারোর সাথে কোনোদিনও ঝগড়া বা কোনো ঝামেলায় যায়নি। উল্টো সে এখন এতটাই ভীতু হয়ে গিয়েছে যে সামান্য রক্ত দেখলেও সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে ডাক্তারের রিপোর্ট চলে আসায় পুলিশ অফিসাররা এটা ক্লিয়ার হয় যে ছাপড়াকে অনেক ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে, যে হাতিয়ারটা একদমই অন্যরকম। এরপর সাব ইন্সপেক্টর স্যার বলেন, হয়তো এই কাজটা কোলার নামে সে অপরাধী করেছে, কারণ এর আগেও ও বেশ অনেকবার এরকম ভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বহু লোককে মারার চেষ্টা করেছে। তখন নাটা সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরা নেবা কেন ছাপড়াকে মারতে যাবে? ওর ছাপড়ার সাথে কি দুশ্মনী থাকতে পারে? আমার তো মনে হয় এই কাজটা অন্য কেউই করেছে। অন্যদিকে ছাপড়ার ছেলেরা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ছাপড়াকে হত্যা করা হয়েছিল, আর সেখানে এসে পৌঁছানোর পর ওরা একটা শলাকার বক্স দেখতে পায়, যার কারণে ওরা সেই হামলার দিন হওয়ার রাতে ছাপড়ার সাথে যে তিনজন সাথী ছিল তাদের মধ্যে একজনের সাথে এসে দেখা করে এবং তার কাছে জিজ্ঞেস করে এই ধরনের শলাকার বক্স কে ব্যবহার করে। তখন এই লোক ওদেরকে মানি নামে একজনের কথা বলে, যে ছাপড়ারই বন্ধু ছিল।
আর এই ধরনের বক্স সবসময় মানি ব্যবহার করত। এটা শুনে ছাপড়ার দুই ছেলে মানিকে খুঁজতে খুঁজতে একটা আড্ডাখানায় গিয়ে পৌঁছায় এবং সেখানে খাবার অর্ডার দিতে লাগে। এমন সময় ছাপড়ার বড় ছেলে ওই শলাকার বক্সটা সেখানে দেখতে পায়, যেটা দেখে ওরা মানি এবং তার লোকদেরকে সেই লেভেলের মার দেয়। এখানে দেখা যায় ওরা দুই ভাই নিচে গিয়ে সকল গুন্ডাদেরকে মারছে। এরপর ওরা মানিকে নিয়ে সেখানে চলে আসে যেখানে ওদের বাবাকে হত্যা করা হয়েছে এবং ওর কাছে জিজ্ঞেস করে আমাদের বাবাকে কে হত্যা করেছে। তখন মানি ওদেরকে বলে আমার কাছে জিজ্ঞেস না করে পাদ্মিনীর কাছে গিয়ে জিজ্ঞেস করো, কারণ পাদ্মিনী সব সময় ছাপড়ার সাথে থাকতো। এটা শুনে ওরা দুজন মানিকে জীবিত ছেড়ে দিয়ে পাদ্মিনীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মাওয়ালি ছাপড়ার 3 সাথীর মধ্যে একজন ওনালের কাছে এসে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা চাপা দেওয়ার চেষ্টা করো। আমি চাই না এত কষ্ট করে পাওয়া পার্টি লিডারের পজিশন হারিয়ে ফেলতে। যে কোনো একজনকে খুঁজে তাকে টাকা দিয়ে এটা বলতে বাধ্য করো যে সেই ছাপড়ার হত্যা করেছে, যাতে করে ওই মামলা পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যায়। আর তুমি যদি এটা করতে পারো তাহলে ছাপড়ার যে জমিগুলো চালাকি করে আমি আমার নিজের নামে নিয়ে নিয়েছি সেখান থেকে কিছু টাকা আমি তোমাকেও দেবো। এটা শুনে ওনালি তার কথা রাজি হয়ে যায়। এখানে মাওয়ালির কথা শুনে তো বোঝা যায় যে ছাপড়ার মৃত্যুর পিছনে তার অনেক বেনিফিট রয়েছে, কিন্তু আসলে হত্যাটাও কি সেই করেছে কিনা এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। এদিকে ছাপড়ার 2 ছেলে এসে পাদ্মিনীর কাছে সেদিনের রাতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে লাগে। আর অপরদিকে শঙ্কর নামে একজন লোক হাতে একটা ভিন্ন ধরনের অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে এসে অফিসারদেরকে বলে আমি ছাপড়ার হত্যা করেছি, তাই আমাকে জেলে বন্দি করে দিন। আর এটা বলে ও নিজের অস্ত্রটা পুলিশ অফিসারদেরকে দিয়ে দেয়, যেটা দেখে তারাও শিওর হয় যে ছাপড়াকে শঙ্করই হত্যা করেছে। যার কারণে তারা শঙ্করকে হাজতে বন্দি করে দেয় এবং দীর্ঘশ্বাস নেয় যে ছাপড়ার চ্যাপ্টার অবশেষে ক্লোজ হলো। অন্যদিকে মাওয়ালি গুনারির কাছে এসে বলে তুমি আসলে একটা কাজের লোক, এত তাড়াতাড়ি যে একজনকে খুনের দেওয়ার জন্য ম্যানেজ করতে পারবে তা তো আমি কল্পনাতেও ভাবিনি। তখন গুনারি মাওয়ালিকে বলে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো নিজেই শঙ্করকে চিনি না, আর এটাও জানি না যে সে কেন ছাপড়ার হত্যার দায় নিজের ঘাড়ে নিয়েছে। এটা শুনে মাওয়ালির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। ও ভাবতে লাগে শঙ্কর তাহলে আবার কোথা থেকে আসলো। এদিকে ছাপড়ার ছেলেরা পুলিশ স্টেশনে আসে শঙ্করকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে ওকে মেরে ওরা ওদের বাবার হত্যার প্রতিশোধ নিতে পারে। কিন্তু নাড়া এবং বাকি পুলিশ অফিসারেরা ওদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারা ওদেরকে বলে তোমরা এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারো না, আসামিকে যেহেতু পাওয়া গেছে তাই খুব তাড়াতাড়ি ওকে কঠোর সাজা দেওয়া হবে। এটা শুনে ছাপড়ার 2 ছেলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছু সময় পর দেখা যায় শঙ্কর এবং ভাসু নিজেদের মধ্যে কথা বলছে। তখন ভাসু শঙ্করের কাছে জিজ্ঞেস করে তুমি কি আসলে ছাপড়ার হত্যা করেছো নাকি। এটা শুনে শঙ্কর তার নিজের কাহিনী বলতে শুরু করে। আর এই মাধ্যমে সিন শিফট হয়ে আমাদের বেশ কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে শঙ্করের মেয়ে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়, কারণ শঙ্কর 2 দিন যাবৎ তার বাড়িতে যাচ্ছিল না। এখানে দেখা যায় শঙ্কর ছাপড়ার বেশ কিছু সাথীদের সাথে জুয়া খেলছিল, কিন্তু যখন সে তার মেয়েকে এখানে দেখতে পায় তখন সে ওকে বকাঝকা করতে শুরু করে। শঙ্করের মেয়েকে বলে তোমাকে কতবার বারণ করেছি একা একা কখনোই জঙ্গলে আসবে না। এসব বলতে বলতে শঙ্কর তার মেয়েকে ঘরে নিয়ে যায়, কিন্তু এর বেশ কিছুদিন পর আবারও শঙ্করের মেয়ে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে। আর তখন নাড়ার নজর ওর উপর পড়ে। নাড়া ওর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। আর এমন সময় ওই মেয়েটির মৃগী স্ট্রোক হয়, কিন্তু এসব দেখার পরেও নাড়া থেমে থাকে না। সে ওই মেয়েটির মুখ চেপে ধরে ওকে সেখানে মেরে ফেলে। আর ও মারা যাওয়ার পর নাড়া ওকে ধর্ষণ করে। পরে শঙ্কর যখন জানতে পারে যে ওর মেয়ে মারা গেছে তখন ও একদমই ভেঙে পড়ে। আর পুলিশ অফিসাররা ওকে বলে তোমার মেয়ে মৃগী স্ট্রোকের কারণে মারা গিয়েছে। আর নাড়ার কারণে ওর পোস্টমর্টমও করা হয় না, কারণ পোস্টমর্টম করালে নাড়ার সত্যটা সবার সামনে এসে যেতে পারে। কিন্তু অন্তিম সংস্কারের সময় শঙ্করের মেয়েকে গোসল করানোর জন্য যে মহিলা আসে সে ওর শরীর দেখে বুঝতে পারে যে ওকে ধর্ষণ করা হয়েছে। আর ওই মহিলা এই বিষয়টা তার স্বামীকে বলে দেয়। তখন তার স্বামীর মনে পড়ে যে সেদিন নাড়া যখন তাদের কাছে এসেছিল তখন ওর কাপড়ে রক্ত লাগানো ছিল। আর এখন এই লোকের আর বুঝতে বাকি থাকে না যে শঙ্করের মেয়ের সাথে যেসব ঘটেছে এর পিছনে নাড়ারই হাত রয়েছে। আর এই বিষয়টা যখন শঙ্কর জানতে পারে তখন ওর মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। আর এজন্যই ও ছাপড়ার হত্যার মিথ্যা দায় মাথায় নিয়ে জেলে এসেছে, যাতে ও সুযোগ বুঝে নাড়াকে মারতে পারে। এখানে শঙ্করের কাছ থেকে পুরো বিষয়টা শোনার পর বাসু একদমই থমকে যায়। ও ভাবতে লাগে একজন রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠে তাহলে সাধারণ মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে। অন্যদিকে আমরা নাড়া এবং পাদ্মিনীকে একসাথে দেখতে পাই। এখানে ওদের দুজনের কথা আমরা বুঝতে পারি ছাপড়ার হত্যার পিছনে আর কারো নয় বরং পাদ্মিনীরই হাত রয়েছে। আর এই কাজ করার জন্য ও নাড়াকে বেশ কিছু টাকা এবং নিজের সতীত্ব দুটোই বিলিয়ে দিয়েছে। কিন্তু পাদ্মিনী কাজটা কেন করেছে? আসলে বিষয়টা হচ্ছে পাদ্মিনীর উপর ছাপড়ার অনেক আগে থেকেই কুনজর ছিল। ও পাদ্মিনীকে সবসময় কাছে পেতে চাইতো, আর সেজন্যই ওর স্বামীকে ছাপড়া মেরে ফেলে। আর ওর স্বামী মারা যাওয়ার পর ছাপড়া পাদ্মিনীকে সান্ত্বনা দেওয়ার বাহানায় প্রায় ওর কাছে যেত আর সে সুযোগের সদ্ব্যবহার করত।
কিন্তু পদ্মিনী যেদিন জানতে পারে যে তার স্বামীকে ছাপড়া হত্যা করেছে, সেদিনই ও ছাপড়াকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। যার মানে হচ্ছে মাওয়ালি এবং কোরালি ওরা কেউই ছাপড়াকে মারেনি, তারা শুধু ছাপড়ার জমিগুলো বেআইনিভাবে নিজের নামে নিয়ে নিয়েছে। আর মাওয়ালি ছাপড়ার পার্টির নতুন লিডার হয়ে গিয়েছে। অন্যদিকে ছাপড়ার ছেলেরা কোরালির কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি জানো নাকি আমাদের বাবার জায়গা সম্পত্তি বিক্রি করার টাকাগুলো কার কাছে রয়েছে? তখন কুণ্ডালি তাদেরকে মিথ্যা বলে যে তোমার বাবার সমস্ত সম্পত্তির টাকা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। এটা শুনে ছাপড়ার ছেলেরা সেখান থেকে চলে যায়। এরপর কুণ্ডালি মাওয়ালিকে ফোন দিয়ে বলে, আমার খুব ভয় লাগছে, ছাপড়ার ছেলেরা আমার কাছে এসেছিল, ওদের যদি একটু সন্দেহ হয় তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। এরই মধ্যে সেখানে ছাপড়ার ছেলেরা চলে আসে, আর ওরা আড়াল থেকে কুণালীর সব কথাগুলোই শুনে ফেলেছিল, যার কারণে ওরা কুণালীকে সেখানে হত্যা করে মাওয়ালিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে থানায় ইন্সপেক্টর স্যার আর নাডা কথা বলতে থাকে যে শঙ্কর তো হত্যার দায় তার ঘাড়ে নিয়েছে, কিন্তু কোর্টে পাঠালে প্রমাণ কিভাবে করাবো যে শঙ্করই ছাপড়ার হত্যা করেছে। তখন নাডা তাকে বলে, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। পরের সিনে দেখা যায় নাডা বেশ কিছু পুলিশ অফিসারদেরকে নিয়ে কোলানের কাছে আসে ও কোলানকে বলে, তোমাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে এবং সেখানে গিয়ে শঙ্করকে মারতে হবে, আর এই কাজটা করা হয়ে গেলে আমরা তোমাকে সেখান থেকে পালাতে সাহায্য করব। কিন্তু কোলান তার কথায় রাজি হয় না। এখানে নাডার মাথায় অন্য একটা প্ল্যান করছিল। ও চাইছিল কোলানকে দিয়ে শঙ্করকে মারার পরে ও নিজে কোলানকে মেরে ফেলবে, কারণ নাডা পদ্মিনীর কাছ থেকে টাকা নিয়ে কোলানকে দিয়ে ছাপড়ার হত্যা করেছিল। আর এখন কোলান বেঁচে থাকলে আজ নয়তো কাল ছাপড়ার হত্যার বিষয়টা সবার সামনে আসতেই পারে। তাই নাডা এখন কোলানকে দিয়েই সবকিছুর ভূত ছাড়াতে চাইছিল আর কি। কিন্তু কোলান আর কোনোভাবেই নাডার সঙ্গ দিতে চাচ্ছিল না, যার কারণে নাডা তার পুরো পুলিশ টিম দিয়ে জোর জবরদস্তি করে কোলানকে থানায় নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় মাওয়ালি একটা সভা ডেকে সেখানে ভাষণ দিচ্ছে যে আমি কথা দিচ্ছি আপনাদেরকে কখনোই ছাপড়ার কমতি বুঝতে দেব না, ওনার মতো করেই এই পার্টিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এমন সময় সেখানে ছাপড়ার ছেলেরা এসে স্টেজে বম মেরে দেয়, আর মাওয়ালি সেখানেই মারা যায়। এদিকে নাড়া পুলিশ স্টেশনে বসে কোলানের সাথে মিলে শঙ্করকে মারার প্ল্যান করতে লাগে, আর দেখা যায় ও ভাসুকেও হাতে হাত করা পরিয়ে বেঁধে রেখেছে, কারণ নাড়া জানতে পেরে গেছে যে শঙ্কর ভাসুকে এসব সত্য কথা বলে দিয়েছে। এখানে শঙ্কর তার মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য নাড়া এবং কোরআনের সাথে লড়াই শুরু করে, কিন্তু ও একা ওদের দুজনের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ওরা দুজন মিলে ওকে প্রচুর পরিমাণে মারধর করে, আর শেষ পর্যায়ে যখন ওকে গুলি করে মেরে ফেলতেই যাবে এমন সময় সেখানে ছাপড়ার ছেলেরা চলে আসে এবং পুলিশ স্টেশনে একটা বিশাল বড় ব্লাস্ট করে। কিন্তু ওই ব্লাস্টের একটা ফুলকি এসে ওদের বমের মধ্যেই পড়ে, যার কারণে ছাপড়ার এক ছেলে সেখানেই মারা যায়, আর দ্বিতীয় ছেলে শঙ্করকে মারার জন্য থানার ভিতর প্রবেশ করে এবং শঙ্করের উপর গুলি চালাতে যায়। কিন্তু এমন সময় ভাসু সেখানে চলে আসে আর ওকে বলে, তোমার বাবাকে শঙ্কর নয় বরং কোলান নাড়ার কথায় মেরেছে, কিন্তু তারপরে ও শঙ্করকে গুলি করে। এটা দেখে ভাসুর রক্ত একদমই গরম হয়ে যায়, আর এখন ও একা করে ছাপড়ার ছেলে এবং কোলানকে গুলি করে মেরে ফেলে, আর শেষ পর্যায়ে নাড়ার গলায় চাকু ঢুকিয়ে ওকেও মেরে ফেলে। এরপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় সাব ইন্সপেক্টর রিপোর্ট করছে ছাপড়ার হত্যাকারী শঙ্কর মারা গিয়েছে, আর তাকে ছাপড়ার ছেলে থানার মধ্যে ঢুকিয়ে মেরেছে। আর এই হামলায় নাড়া এবং কোলানও মারা গিয়েছে, কিন্তু ভাসুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর এরই মাধ্যমে এই অসাধারণ ক্রাইম থ্রিলার মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।